ইসরায়েলি আগ্রাসনে নিশ্চিহ্ন হয়ে গেছে গাজা, থেমে গেছে ইরানের নানা অগ্রগতি। পৃথিবীর মানুষকে বার্তা দেয়া গেছে ইসরায়েল সর্বেসর্বা। তাই বলে কি এত সব অশান্তিরাজ একটুও পড়েনি ইসরায়েলের গায়ে? পড়েছে। প্রত্যেক ক্রিয়ারই যেমন সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, ইসরায়েলের পক্ষের হাহাকারের চিত্র ভেসে উঠছে এতদিন পর। নেতানিয়াহুর বোকামির ফল টের পাচ্ছে ইসরায়েল। যুদ্ধের দামামা আর বারুদের গন্ধে ইসরায়েলের আকাশ যখন ভারী, তখন দেশটির মাটিতে নিঃশব্দে ঘুণ পোকার মতো ছড়িয়ে পড়ছে এক ভয়াবহ সংকট। এটি মিসাইলের আঘাত নয়, এটি পেটের ক্ষুধা। ইসরায়েলের দীর্ঘস্থায়ী যুদ্ধনীতি শুধু বাইরের শত্রুই তৈরি করেনি, ঘরের ভেতরে জন্ম দিয়েছে এক গভীর অর্থনৈতিক ক্ষত, যার নাম খাদ্য নিরাপত্তাহীনতা। আপাত দৃষ্টিতে ইসরায়েলকে একটি সামরিক ও প্রযুক্তিগত পরাশক্তি মনে হলেও এর জাঁকজমকপূর্ণ বহিরাবরণের নিচেই ভেঙে পড়েছে সাধারণ মানুষের বেঁচে থাকার মৌলিক রসদ। মিডল ইস্ট মনিটরের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে এসেছে এই ভয়াবহ চিত্র, যেখানে রঞ্জন সলোমন দেখিয়েছেন কিভাবে যুদ্ধের চড়া দাম এখন ইসরায়েলি নাগরিকদের নিজেদের পকেট আর পেট দিয়ে মেটাতে হচ্ছে। একে বলা হয় ব্লোব্যাক, বা নিজের ছোড়া অস্ত্রের আঘাতে নিজেই আহত হওয়ার মতো পরিস্থিতি। গাজা ও লেবানন সীমান্তে যুদ্ধের কারণে ইসরায়েলের কৃষি খাত আজ ধ্বংসের মুখে। দেশটির উর্বর কৃষি জমির প্রায় 30% গাজা ও উত্তর সীমান্তের সংঘাতপূর্ণ এলাকায়। রকেট হামলা আর সাইরেনের শব্দে সব অঞ্চলের কৃষি খামারগুলো এখন পরিত্যক্ত। যে জমিতে আগে সোনা ফলত, সেখানে এখন আগাছা আর বারুদের গন্ধ। ইসরায়েলের কৃষি খাতের মেরুদণ্ড ছিল মূলত ফিলিস্তিনের শ্রমিক এবং থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী শ্রমিকরা। যুদ্ধের কারণে ফিলিস্তিনি শ্রমিকদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে জীবনের ভয় পালিয়ে গেছে হাজার হাজার বিদেশি শ্রমিক। ফলে মাঠের ফসল মাঠে পড়ছে, কিন্তু তা তোলার লোক নেই। এই শ্রমিক সংকটের সরাসরি প্রভাব পড়েছে বাজারে। ফল ও সবজি সরবরাহ কমে যাওয়ায় দাম আকাশচুম্বী হয়েছে। সাধারণ আয়ের মানুষ যারা আগে স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারতেন, তারা এখন সুপার শপে গিয়ে পণ্যের দাম দেখে দীর্ঘশ্বাস ফেলছেন। যুদ্ধের আগে থেকেই ইসরায়েলের জীবনযাত্রার ব্যয় বেশি ছিল, কিন্তু যুদ্ধের অজুহাতে সিন্ডিকেট আর একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা সেই ব্যয়কে সাধারণের নাগালের বাইরে নিয়ে গেছে। রাষ্ট্র যখন যুদ্ধের নেশায় মত্ত থাকে, তখন তার অগ্রাধিকারের তালিকা বদলে যায়। ইসরায়েলের ক্ষেত্রেও তাই হয়েছে। 2023 সালের শেষ দিকে দেশটির অর্থনীতি 20.7% সংকুচিত হয়েছে, যা ইতিহাসে বিরল। কিন্তু অবাক করা বিষয় হলো, অর্থনীতি ছোট হয়ে এলেও সামরিক খাতের বাজেট ফুলে ফেপে উঠেছে। 2023 সালের শেষে সামরিক ব্যয় $1.8 বিলিয়ন থেকে লাফিয়ে $4.7 বিলিয়ন পৌঁছেছে। ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংক আশঙ্কা করছে 2025 সাল নাগাদ এই যুদ্ধের মোট খরচ $55.6 বিলিয়ন ছাড়িয়ে যাবে। এই যে বিপুল অর্থ বারুদ আর বোমার পেছনে ঢালা হচ্ছে, এই টাকাটা কোথা থেকে আসছে? আসছে সমাজ কল্যাণ খাত, শিক্ষা এবং স্বাস্থ্য খাত থেকে। অর্থাৎ মিসাইল কেনার জন্য নাগরিকদের ভাতের থালায় টান দেওয়া হচ্ছে। ভবিষ্যতের ইসরায়েল হয়তো সামরিকভাবে শক্তিশালী থাকবে, কিন্তু সামাজিকভাবে হবে পঙ্গু। যুদ্ধের এই ডামাডোলে ইসরায়েলের মধ্যবিত্ত শ্রেণী আজ অস্তিত্ব সংকটে। আগে খাদ্য নিরাপত্তাহীনতা শব্দটি কেবল সমাজের একদম নিচু তলার মানুষের সঙ্গে মানানসই ছিল, কিন্তু এখন চিত্র বদলেছে। শ্রমজীবী পরিবার, পেনশনের টাকায় চলা বয়স্ক মানুষ, এমনকি যুদ্ধে যাওয়া রিজার্ভ ফোর্সের সদস্যের পরিবারগুলো এখন ঠিকমতো বাজার করতে পারছে না। 2025 সালের এক জরিপে দেখা গেছে, সরকারি সহায়তা পাওয়া 60% মানুষ স্বীকার করেছেন যে যুদ্ধ শুরু হওয়ার পর তাদের আর্থিক মেরুদণ্ড ভেঙে গেছে। নিম্ন আয়ের পরিবারগুলোর খাদ্য ব্যয় দ্বিগুণ হয়ে গেছে। ইসরায়েলের 1/4 পরিবার এখন খাদ্য ঝুঁকিতে। এটি কোনো সাময়িক সমস্যা নয়, এটি একটি স্থায়ী ক্ষত। রাষ্ট্র যখন নিরাপত্তার দোহাই দিয়ে সব সম্পদ সীমান্তে জড়ো করে, তখন দেশের ভেতরে তৈরি হয় আরেক নিরাপত্তাহীনতা, খাদ্যের নিরাপত্তাহীনতা।
ক্ষুধাকে এখানে রাজনৈতিক ব্যর্থতা হিসেবে না দেখে জাতীয় নিরাপত্তার অনিবার্য পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে গেলানোর চেষ্টা করা হচ্ছে। মিডল ইস্ট মনিটরের গোয়া ভিত্তিক রাজনৈতিক ভাষ্যকার ও মানবাধিকার কর্মী রঞ্জন সলোমন খুব চমৎকারভাবে এই পরিস্থিতির বিশ্লেষণ করেছেন। তিনি ব্লোব্যাক তত্ত্বের মাধ্যমে বুঝিয়েছেন যে গাজায় ইসরায়েল যে মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে তার একটি ভিন্ন সংস্করণ এখন বুমেরাং হয়ে ইসরায়েলের দিকে ফিরে আসছে। তবে এখানে একটি সূক্ষ্ম পার্থক্য আছে যা বোঝা জরুরি। গাজায় যা চলছে তা হলো দুর্ভিক্ষ, যা অবরোধ আর হামলার মাধ্যমে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, যেখানে 5 লাখের বেশি মানুষ না খেয়ে মরার উপক্রম। আর ইসরায়েলে যা চলছে তা হলো খাদ্য নিরাপত্তাহীনতা, যা ভুল নীতির ফসল। গাজার সংকটটি একটি যুদ্ধাপরাধের ফলাফল, আর ইসরায়েলের সংকটটি তাদের নিজেদের যুদ্ধবাজ নীতির অর্থনৈতিক মাসুল। দুই জায়গাতেই মানুষ কষ্ট পাচ্ছে, কিন্তু গাজার কষ্টটি চাপিয়ে দেয়া আর ইসরায়েলের কষ্টটি তাদের নেতাদের ডেকে আনা। সমস্যা সমাধানে ইসরায়েলি সরকারের পদক্ষেপগুলোকে অনেকটা ক্যান্সারের রোগীর প্যারাসিটামল দেওয়ার সঙ্গে তুলনা করা চলে। তারা কিছু সাময়িক অনুদান, ছিটেফোঁটা খাদ্য সহায়তা আর ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু যে গভীর ক্ষত তৈরি হয়েছে, অর্থাৎ কৃষিখাতের ধস, শ্রমিকের অভাব এবং সামরিক খাতের অনিয়ন্ত্রিত ব্যয়, সেগুলোতেও হাত দেওয়ার সাহস বা সদিচ্ছা কোনোটাই নেতানিয়াহু সরকারের নেই। নাগরিকদের বলা হচ্ছে দেশের স্বার্থে এই কষ্ট সহ্য করতে হবে, এটিকে নাগরিক দায়িত্ব বলে চালিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কতদিন? বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী লালন করা একটি রাষ্ট্র যদি তার 25% মানুষকে দুবেলা ঠিক মতো খাওয়াতে না পারে, তবে সেই রাষ্ট্রের শক্তি আসলে কতটা ঠুনকো তা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। ইসরায়েলের আজকের এই খাদ্য সংকট কোনো দৈব দুর্বিপাক নয়, এটি দীর্ঘদিনের সামরিকীকরণ আর প্রতিবেশীদের সঙ্গে চিরস্থায়ী সংঘাত জিইয়ে রাখার ফলাফল। একটি সমাজ যখন বন্দুকের নলের উপর দাঁড়িয়ে থাকে, তখন সেখানে মাখনের অভাব হবেই। সামরিক বাজেট হয়তো আকাশ রক্ষা করতে পারে, কিন্তু মাটির মানুষের ক্ষুধা মেটাতে পারে না। আজকের তেল আবিব বা জেরুজালেমের সুপারমার্কেটের চড়া দাম আর সাধারণ মানুষের দীর্ঘশ্বাস সবই সেই রাজনৈতিক পছন্দের ফলাফল। ইসরায়েল বুঝতে পারছে গাজাকে ভাতে মারতে গিয়ে তারা নিজেদের ধানের গোলাতে আগুন লাগিয়ে দিয়েছে। রঞ্জন সলোমনের ভাষায় এটি কোনো নৈতিক প্রতিশোধ নয়, এটি নির্মম রাজনৈতিক অর্থনীতির হিসাব। আর এই হিসাবের চক্করে পড়ে কড়া মূল্য দিচ্ছে ইসরায়েলের সাধারণ নাগরিকরা।